এইটার জন্য আমার বাবা চলে গেছে, সব কথার উপর আমার বাবা চলে গেছে। আমরা তো ওনারে পাবো না, বলছে তুই আয় কথা বলবো, বাট আমি যখন আসছি আমার বাবার 69। রিয়া জাহান খেয়া, আমি নর্থ ইস্ট মেডিকেল থেকে MBBS পাশ করি 2020 সালে। এরপরে ওইখানেই মেডিকেল অফিসার হিসাবে অদান্ত জবে ছিলাম প্রায় 3 বছর মতো। গত বছর আমি স্টাডি পারপাসে মাস্টার্স অফ পাবলিক হেলথের জন্য অস্ট্রেলিয়াতে যাই এবং ওইখানে এমসির জন্য পড়াশোনা করতেছি। আজকে এই প্রেস কনফারেন্সের কারণ হচ্ছে ভুল ট্রিটমেন্ট ও নার্স দ্বারা ট্রিটমেন্ট করানোর কারণে আমার আব্বা বেদার আহমেদ সিলেটের সুবানীগঞ্জের আল-হারামাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সমাজের দর্পণ। আপনারা যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার আপনাদের পবিত্র কলমের দ্বারা সমাজের কাছে তুলে ধরেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান, তেমনি আমার প্রতি একটা অবিচার হয়েছে। সেই অবিচারটি আপনাদের কলমের দ্বারা সমাজের কাছে তুলে ধরে সমাজকে সচেতন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আসি আমি সংক্ষিপ্ত বিবরণে। প্রথমত আমি এটা ফলো করব, এটা হচ্ছে আমার ফেসবুকের পোস্ট, যেটা আমি গত পরশু আমি এটা ছাড়ি এবং এটা অনেক বেশি সবার সাপোর্ট পাই, ভাইরাল হয়। তো এর আগে আমি এতটুকু বলতে চাই, 12 তারিখ আমার আব্বু বমি করেন, 2-3 বার বমি হয় এবং ওনার শরীর অনেকটা খারাপ হয়, একটু কাশিও হয়, যার কারণে আল-হারামাইন হাসপাতাল সিলেটে আমার বাবার মৃত্যু ঘটনায় গুরুতর চিকিৎসাগত অবহেলার সংক্ষিপ্ত বিবরণ। আমার বাবা পন্টাইন ইনফ্রাকশন থেকে সুস্থতার দিকে যাচ্ছিলেন। নর্থ ইস্ট মাউন্ট এডওয়ার হাসপাতালে চিকিৎসা শেষে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় ছিলেন। ওনার ভাইটালস কখনো আগে খারাপ হয় নাই। মাউন্ট এডওয়ার থেকে বাসায় যাওয়ার পর দিন ওনার বমি হয় এবং একটু কাশি বেড়ে যায়, তাই ওই দিন 12 তারিখ আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয় ডক্টর রাহাত আমিন চৌধুরী নিউরো মেডিসিন ওনার আন্ডারে, নিউরোলজি স্যার আন্ডারে। ওই দিন ভর্তি হন এবং উনি মারা যান 13 তারিখে। ভর্তির সময় ওনার ভাইটালস সম্পূর্ণ স্থিতিশীল ছিল এবং ওনার খাওয়া দাওয়াও ঠিক ছিল, তাই আমরা এনজি করাই নাই। আগে কখনো এনজি করা লাগে না, এনজি হচ্ছে নাকে নল দেওয়া, যেটা ওইটা আমরা করি নাই। হি ওয়াজ ফুল ফিট অ্যান্ড ফাইন অ্যাজ বেমার ছিল, কিন্তু ওনার ভাইটালসগুলো ভালো ছিল, স্টেবল ছিল, যে কারণে আমি এটাকে গুরুতর চিকিৎসাগত অবহেলা বলে মনে করি। প্রথমত যে কারণ সেটা হচ্ছে ইনসুলিন। ওনার ডায়াগনোসিস হচ্ছে পন্টাইন ইনফ্রাক্ট, এটা হচ্ছে একটা স্ট্রোক, ওনার ব্রেন স্টেমে স্ট্রোক হয় এবং এইটা ধরা পড়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজে। নর্থ ইস্ট মেডিকেল কলেজে ধরা পড়ে ওইখানে ডাক্তার কামাল আহমেদ, উনি নিউরো মেডিসিনের, উনি দেখেন এবং দেখা পরে বলেন যে ওনার এই লেভেলের কোনো ড্যামেজ হয় নাই, উনি কিছুদিন 1-1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। ওনার তখন একটাই কমপ্লেন ছিল, মাথা ঘুরায়, ভার্টাইগো। তো এই ভার্টাইগোর জন্য ওষুধ দেন। ওনার আগ থেকে একটু ডিপ্রেশনের সমস্যা ছিল, কারণ 10 বছর আগে ওনার পোস্ট এভিজি করা হয়, ওনার ওপেন হার্ট সার্জারি করা হয় এবং ওপেন হার্ট সার্জারিতে করার পরে উনি একটু ভয় পেয়ে যান, ওই কারণে ডিপ্রেশনটা চলে আসে। ওইখানে মানসিক ডাক্তার দেখে ওনাকে ঘুমের কিছু ওষুধ দেয়, মেটাস, অক্সাপ্রো, এভিট্রা, ওইগুলোই কন্টিনিউ ছিল, আর সাথে রেগুলার রুটিন ওষুধ ডায়াবেটিস প্রেশারের জন্য। যাই হোক, উনি সিভিয়ার ভার্টাইগোর জন্য নর্থ ইস্টে যান এবং ওইখানে পন্টাইন ইনফ্রাক্ট ধরা পড়ে। ওরা 2-3 দিন দেখা পরে বলে যে উনি ফিট অ্যান্ড ফাইন টু গো হোম। আমরা তারপর ওনাকে অবজারভেশনে রাখি, কারণ আমরা বাসায় আনতে চাই না, বিকজ বাসায় আনলে উনি একটু খাওয়া দাওয়ার অনিয়ম করেন। ওইখানের একজন স্যার, উনি হচ্ছেন, আমি নর্থ ইস্টে কাজ করছি, ওদের সবাইকেই জানি, তো ওনার থ্রো উনি হচ্ছেন ডাক্তার আব্দুল হান্নান তারেক, এন্ডোক্রাইনোলজিস্ট। তো আমি ওনাকে বলছি যে আব্বুকে ইনসুলিন না দিতে, বিকজ আব্বুকে যদি আমরা ইনসুলিন দেই তখন উনি খাওয়া দাওয়ার অনিয়ম করবে এবং পরে একটা জামেল হবে। স্যার তখন বুঝছে, কারণ ওনার HbA1c তত খারাপ ছিল না যে ওনাকে ইনসুলিন দেওয়া লাগে, উনি ওরাল ড্রাগ দিয়েই ওনাকে ছুটি দিয়ে দেন। পরে বাসায় আনা হয়, তাও আমরা অবজারভেশনের জন্য ওনাকে মাউন্ট এডওয়ার ভর্তি করাই। মাউন্ট এডওয়ার হচ্ছে ডক্টর মতিউর রহমান স্যারের আন্ডারে। ডক্টর মতিউর রহমান স্যার ওনাকে দেখে, 2 দিনের মাথায় উনি বলে হি ইজ ফিট অ্যান্ড ফাইন, ওনাকে বাসায় নিতে পারো। তো উনি এখানে ইনসুলিন দেয়, কিন্তু ইনসুলিন দিলেও ওরা এখানে খাবার দেয়।
হাফ অ্যান আওয়ার পরে যে খাবার ওইটাও দেয়, সবসময় খাবার মেনটেন করে, ওরা সবসময় আরবিএস চেক করে। তো বাসায় আসার পরে উনি যে বমি করার পরে আমরা 12 তারিখে আল হারামাইন নিয়ে যাই। 12 তারিখে বিকালের দিকে ভর্তি হওয়ার পরে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডাক্তাররা দেখে, পরে যে রিসিভ করে অ্যাটেন্ডেন্ট মেডিকেল অফিসার, আমি যেটা এখানে উল্লেখ করেছি, উনি রিসিভের সময় ওনার পেশেন্ট ভাইটালস, ব্লাড প্রেশার, পালস, সিচুয়েশন ওইগুলো চেক করে এবং ওইগুলো নর্মালি থাকে। ফোনটা তো ওইখানে ওনার প্রথম দিনের আরবিএস চার্টটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আচ্ছা আচ্ছা, তো আরবিএস চার্ট দেখা পরে ওরা ওইখানে ইনসুলিন কন্টিনিউ করে এবং ওরা নাকে নল দিতে শুধু এতটুকু বলে। অ্যাটেন্ডেন্ট ডক্টরের সাথে আমার গার্জিয়ান ছিলেন, আমার বোন বিভা, বিশাল আর আমার একটা ভাই। তো ওরা শুধু এসব বলে যে আপনারা আগে খাওয়ানোর চেষ্টা করেন, যদি উনি খেতে পারেন দেন ফাইন, না খেতে পারলে আমরা নাকে নল দিব। এরপর আমরা খাওয়ানোর চেষ্টা করি এবং উনি খেতে পারে, ওনার সব কিছুই ভালো ছিল। খাওয়া দাওয়া করে রাতে 7টার দিকে প্রস্রাব হয় না বিদায় আমরা প্রস্রাবের নল করাই, ওরাই করে দেয়। রাতে 12টা-1টার দিকে ওনার প্রস্রাবের নলে উনি সাবকনশিয়াস মাইন্ডে টান দিয়ে দেয়, যার কারণে ব্লিডিং হয়। এবং ব্লিডিং হওয়ার কারণে ওরা যখন ডাক্তারকে ইনফর্ম করে, ডাক্তার আইসা ওনার হাতে বল ব্যান্ডেজ করে দেয় যাতে ওইটা ধরে টান না মারতে পারে। এইরকম নাইট যায়, কিন্তু 4টার দিকে ওনার এই অশান্তি দূর করার জন্য ওরা কি করে, ওরা এসে হ্যালোপার্কিনিল মারে। হ্যালোপার্কিনিল দিছে ঠিক আছে, কিন্তু এই ড্রাগটা দেওয়ার পরে মানুষ একটু সেডেটিভ হয়ে যায়, একটু ঘুমায়, কিন্তু এটার জন্য অবজারভেশন করা জরুরি। আর ওনার মতো পেশেন্ট যে একজন পন্টাইন ইনফ্রাক্টেড পেশেন্ট, ওইগুলো ওনাদের দেখা জরুরি ছিল, এটা আমি এখানে উল্লেখ করেছি। এরপরে যেটা হয়, সকাল 9টার দিকে সকাল 7টার দিকে আমি ওনাকে ফোন দিই, আমার বোনকে ফোন দিই, আমার বাবার সাথে ওনার ডিরেক্ট কথা হয়। আমার বাবা তখন বলে 13 তারিখ সকাল 7টার সময়। তখন আমার বাবাকে আমি জিজ্ঞেস করি যে আব্বু আমি আসতেছি, আমি ওনার কন্ডিশন জানি, আমি ওখানে টিকিট করে ফেলি, আমি অস্ট্রেলিয়া ছিলাম, আমি টিকিট করে ফেলে আমি বলছি আব্বু আমি আসতেছি। তো বলছে না কেন আসবা, বলছে, পরে বলছে আচ্ছা আসো, তোমার সাথে কথা আছে, কথা বলবো। এতটুকু আমার ওনার সাথে শেষ মুহূর্তে কথা হয়। বাট তখন উনি ফুল কনসিয়াস মাইন্ডে ছিল, এরকম না যে উল্টাপাল্টা কিছু উনি বলছে। 9টার দিকে একটা নার্স আসে তখন আমার বড় বোন নীলা, অ্যাডভোকেট নীলা, উনি সাথে ছিলেন। তো ইনসুলিনের ডোজের কথা আমি আগে থেকে ওদেরকে বলে দিছিলাম যে ইনসুলিন দেওয়ার দরকার নাই, বমি টমি হয়েছে, বইল ইনসুলিন না দিতে। নার্সটা তখন কি করে, নার্স ওনারে বলে যে এটা আমাদের নিয়ম, দেয়া লাগবে বলে ও ইনসুলিন দিয়ে দেয়, তাও 16 ইউনিট, যেটা আমাদের কেউ জানায় না। 16 ইউনিট ইনসুলিন তখন আরবিএস 7.1 ছিল, বাট আমাদের বলে নাই, ওটা ফাইলে আমি পাইছি, এটার এভিডেন্স আমার আছে। তো 7.1 আরবিএস থাকা অবস্থায় 16 ইনসুলিন দিছে, নার্স দিছে, কাউকে জিজ্ঞেসও করে নাই, কোনো মেডিকেল অফিসারকেও জিজ্ঞেস করে নাই যে দিবে কি দিবে না, এটা যুক্তিক কি না। এর মধ্যে ওরা জানে বাবা কম খায়, খাওয়া দাওয়া ঠিক না, একটা মানুষ খেতে পারতেছে না, আগের দিন বমি হয়েছে, এই পেশেন্টের ইনসুলিন না দিলেই কিছু না, 2 দিন ইনসুলিন না রেখেই রাখা যেত। কিন্তু ওনারা ফাইলে 20-20-20 করে ইনসুলিনের ডোজ দিছে, 20-20-18 3বার, সকালে বিকালে রাতে। ওইটা হচ্ছে 13 তারিখের, আচ্ছা এটা আমি পরে বলতেছি। তো সকালে নার্স 16 দিছে, এটারও প্রমাণ আমার কাছে আছে, 16 দিছে। দেওয়ার পরে হয় কি, আমার বোন, ওরা খাবার ইনশিওর করে না, এরকম ইনসুলিন দিলে আমি নিজে এন্ডোক্রাইন ডক্টর আব্দুল হান্নান তারেক স্যারের আন্ডারে কাজ করেছি। স্যার নিজে আইসা তখন সকালে আমাদের নার্সদের না, আমাদের ডাক্তারদের জিজ্ঞাসা, এই রুগী ডায়াবেটিক, ওইটার এফবিএস কত, ওইটার আরবিএস কত, তুমি কি খেতে বলছো, রুগী খাইছে কিনা না এনশিওর করছো, এটা উনি জিজ্ঞেস করতো। কারণ একটা ডায়াবেটিক পেশেন্টকে ইনসুলিন দেয়া, ইনসুলিন ডায়াবেটিস বেড়ে গেলে এতটুকু রিস্ক না, যদি কমে যায়, হাইপো হয়ে যায়, এটার যতটুকু রিস্ক, এটার মতো আর কিছু না। তো স্যার এটা জিজ্ঞেস করতো, কিন্তু ওনারা নার্সরা তো ইনফর্ম করে নাই হয়তো, বা আমি জানি না কি হয়েছে। রাহাত আমিন স্যার আসছে 9:30টার দিকে, 10টার দিকে আসছে, আইসা রাউন্ড দিছে, রুগী দেখছে, আমার বাবারই দেখছে, আর এতটুকু বলছে যে উনি তো বেশি অশান্তি করতেছে, আগে ওনাকে ঘুম পাড়াই, পরে বাকিটা দেখা যাবে।
বলে এই কথাটাই বলছে। উনি না আরবিএস জানতে চায়, না এফবিএস জানতে চায়, কী খাওয়ানো হয়েছে এগুলোও জানতে চায় না, উনি চলে গেছে। 2 ঘন্টা পরে মেবি 11:30-11টার দিকে আবার নার্স আসছে আরবিএস চেক করার জন্য। চেক করছে, তখন আমার বাবার আরবিএস নাই মা 3.1, যেটারে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। 3.1 একটা নর্মাল মানুষের জন্যই খুবই ক্ষতিকর, কিন্তু একটা স্ট্রোকের পেশেন্ট, একটা এই লেভেলের পেশেন্টের জন্য 3.1 ইজ ভেরি ডেঞ্জারাস, বিকজ এইটা আপনার ব্রেন সেল আরও ড্যামেজ করবে। তো 3.1 হওয়া সত্ত্বেও ও আমাদের কাউকে বলে নাই, আমাদের তো বলে নাই, ও গিয়ে কাউকে বলছে কিনা না তো এটা তো আমি জানি না, ওই বলতে পারে ও কাউকে বলছে কিনা না। তখন আমার বোনটা শুধু এটা বলছে ওনার ডায়াবেটিস একটু কম, কিছু খাওয়ান পারলে। তো আমার বোন গার্ডরে পাঠাইয়া চিনি আনছে, চিনি এনে একটু চিনি মুখে দিছে। উনি তখন ঘুমেছিলেন, তো উনি চিনি মুখে দিছে। তো পরে প্রায় 2টার দিকে আবার নার্সটা আসছে, নার্স এসে আবার আরবিএস চেক করছে, দেখছে 4.5 আরবিএস। তো ওটা হচ্ছে বিফোর লাঞ্চ করবার আগের আরবিএসটা। তো উনি 2টায় দেখছে, 2টায় দেখে 4.5 দেখার পরে বলছে ঠিক হয়ে গেছে, কারেক্ট হয়ে গেছে, ওনার আরবিএস উঠে গেছে। তো আমার বোন বলছে কেন, কত হয়েছে? তো বলছে 4.5। কিন্তু ওর ডাউট লাগছে যে আমার সাথে তো কথা হয়, ও বলছে যে এটা তো সাফিসিয়েন্ট না। ও আবার হাফ অ্যান আওয়ার পরে ওদেরকে এনে বলে আবার চেক কর। তখন চেক করে দেখে 5.1 সামথিং। তখনও ওর ফিল হয় যে দিস ইজ নট স্যাটিসফ্যাক্টরি লেভেল। ও ডাক্তার ছেলে আসে রুমে, মেবি ফলো আপের জন্য আসে। তো ওরে আমার বোন বলে যে উনি তো খাওয়া দাওয়া করেন না, এর মধ্যে ইনসুলিন দিছে, ওনার আরবিএস লেভেলও লো, তো আপনারা একটা কিছু করেন, খাওয়ার ব্যবস্থা করেন, ওই স্যালাইন লাগান। এই কথা বলার পর ওই ছেলেটা গিয়ে তখন একটা স্যালাইনের অর্ডার দিছে, ডেক্সট্রোজ যেটা, এটা তখন এসে লাইক 2:30 পরে লাগানো হয়েছে। উনি ডেক্সট্রোজ বুঝে নাই, কিন্তু ছোটো প্যাকেট ছিল যেটার ডিসক্রিপশন আমার লাগছে এটা ডেক্সট্রোজ হবে। তো ডেক্সট্রোজ লাগানোর পরে আর তো ওদের কোনো ফলো আপ হয় নাই। কিন্তু এই মুহূর্তের মধ্যে 3.1 আরবিএস থাকাকালীন সময়ে নার্সের উচিত ছিল জানানো। নার্স জানায় কি জানায় না এটা আমি জানি না, কিন্তু এখানে যে মেডিকেল অফিসাররা ছিলেন, যার অধীনে ছিলেন, সকাল টাইম হচ্ছে সবগুলো প্রফেসর থাকে মেডিকেলে। সো রাহাত আমিন চৌধুরী স্যারও এখানে ছিলেন, উনি তো জানতেন যে এটা ডায়াবেটিকের রুগী। উনিও জানার ট্রাই করেন নাই যে 2 ঘন্টা পরে ওনার ডায়াবেটিস কমে কত আসছে। অ্যান্ড ওরাও কেউই চেক করে নাই। 3.1 2 ঘন্টা আনট্রিটেড থাকে। 2 ঘন্টা পরে 2:30টার দিকে যখন স্যালাইন লাগায় তখন একটু স্যালাইন পায়, তো বাট আনট্রিটেড অবস্থায় থাকে 2 ঘন্টা। এরপরে যেটা হয়, আব্বু তো মানে ঘুমে একটু ওরা সেডেটিভ ড্রাগ দিছে, হ্যালোপার্টেনিল দিছে, এর মধ্যে ওনার হাইপো হয়েছে। তো ওরা ভাবছে ঘুমায় পড়ছে। এর মধ্যে রাহাত আমিন বলে গেছেন যে ওনারা আগে আমরা ঘুমানোর ব্যবস্থা করি, পরে যেটা হবে ওইটা। তো আমরা ভাবছি আচ্ছা ঘুমায় আছে। ওরা যারা সাথে ছিলেন, আমার 2 চাচার সাথে ছিলেন, ওনারাও বলছেন যে হয়তো ঘুমায় পড়ছে। কিন্তু এরকম অবস্থা কন্টিনিউ করে 4টা পর্যন্ত। 4টার দিকে যখন ওনার হুঁশ আসার পরে উনি কী করে, কাশি ফেলে আর কি। ওদেরকে বলে যে কাশি আসছে, কাশি ফেলতে, নিজে কাশি ফেলছে। ফেলার পরে মুখে তখনও কাশি থাকে, তখন ওরা গিয়ে সিস্টারদেরকে বলে যে আপনারা কাইন্ডলি আসেন, ওনার মুখে কাশি, এসে দেখা যান। তখন ওরা আসে, সাকশন মেশিন নিয়ে আসে। তো ফার্স্টে সাকশন দেয়। সাকশনের নিয়ম হচ্ছে আমরা পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেল চেক করি। একটা মানুষের অক্সিজেন লেভেল দেখা যদি কারেক্ট হয় তখন আমরা সাকশন দিই, আর না হলে অক্সিজেন দিয়ে তারপরে সাকশন দিই, নেবুলাইজ করি। কিন্তু ওরা কিছুই করে না, স্ট্রেট। ও অনেক কনফিউজও ছিল কিভাবে সাকশন দিবে। পরে একটা মেডিকেল অফিসারকে নিয়ে আসছে, ওর সামনেই ও সাকশন দিছে। 10 সেকেন্ডসের মতো হবে দিছে। এরপরে আমার বাবার গায়ের রং ব্লু হয়ে গেছে, যেটা আমরা সাইনোসিস বলি। অক্সিজেন লেভেল না পাওয়ার কারণে ওনার ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছে, ব্লাড সাইনোসিস ডেভেলপ করছে। তো ওই তখনই ওনার ডেথ হয়ে যায় আমাদের সবার মধ্যে, আমরা দেখি। কিন্তু ওরা তো ওদেরকে বলে যে নেক্সট লেভেল। আমার বাইরে একজন ছিল সাথে, উনি বাইরে গিয়ে মানে চিল্লাচিল্লি করে, তখন আরও অনেক ডাক্তার চলে আসে। তখন আমার বোন বলে যে সিপিআর দাও। তো সিপিআর দেওয়ার কথা বলায় ওই মেডিকেল অফিসার ছেলে যেটা ছিল ওইটা সিপিআর দেয়, অনেকক্ষণ সিপিআর দিছে, আই এগ্রি। কিন্তু তখন হি ইজ ডেড। পরে তারা আইসিইউতে নেয়, যে আমরা আইসিইউতে নিয়ে অনেকক্ষণ করে পরে বলে না উনি মারা গেছে।
তো এইখানে যে সিরিয়াস লেভেলের মিস্টেকগুলো হয়েছে এগুলোর মধ্যে একটা আইডিয়াস যেটা আমি আপনাদেরকে বলছি, আনট্রিটেড হাইপোগ্লাইসেমিয়া 2 আওয়ার্সে অনেক ক্ষতি করতে পারে। এটার একটা প্রুফ হচ্ছে আমার কাছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা অর্গানাইজেশন। ওরা হচ্ছে পেশেন্টদের উপর রিসার্চ করে, আর্টিকেল করে। তো ওই আর্টিকেলে এখানে ডিরেক্ট লেখা আছে যে hypoglycemia is common and serious problem among patients with diabetes mellitus. It is perceived as most important obstacle to tight glucose control using intensive insulin therapy in critically ill patient. এরপরে হচ্ছে আমি মেইন লাইনটা আপনাদেরকে পড়াই। হ্যাঁ, এখানে তো because glucose is an obligatory metabolic fuel for the brain, hypoglycemia always represents as an emergency that signals the inability of the brain to meet its needs. ব্রেইনে অলরেডি স্ট্রোক, এর মধ্যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, সাথে সাথে ট্রিটমেন্ট দেয় নাই, 2 ঘন্টা ডিলে করছে। একটা নর্মাল মানুষের জন্য এটা রিস্ক, কিন্তু একটা পন্টাইন ইনফ্রাকশনের পেশেন্টকে 2 ঘন্টা আনট্রিট কইরা যে ড্যামেজটা ব্রেইন সেলে করছে, this is not recoverable. এরপরে হয়েছে when left untreated, hypoglycemia can result in permanent brain damage and ultimately death. এরপরে ওরা আবার এই জিনিসটা লেখছে, neurogenic and neuroglycopenic symptoms of hypoglycemia can remain unknown because of underlying critical illness and sedation. মানে একটা রোগীর যদি ডায়াবেটিস কম হয় অনেক সময় এটা বোঝা যায় না, ওই যে সেডিয়েটিভ ড্রাগ দিছে এটার কারণে, এবং এর আন্ডারলাইং ডিজিজ যেগুলো ওনার যে পন্টাইন ইনফ্রাক্ট ছিল ওই কারণে এটা ওরা বুঝতেই পারে নাই। হ্যাঁ হ্যাঁ, এরপরে আপনারা আইনি পদক্ষেপ কি নিয়েছিলেন? যেহেতু আমাদের দেশের প্রচলিত আইনে একটা ব্যবস্থা আছে। না, আমার আরো 2-1টা পয়েন্ট তুলে ধরার বাকি আছে। আচ্ছা, এখন যেটা হয়েছে এটা রেফারেন্সেস সহ আছে, প্রুফ আছে। ইভেন ওই যে আমি ফেসবুকে পোস্ট করার পরে এখানে সবগুলা কপিজ আছে, বড় বড় ডাক্তারদেরও কমেন্ট আছে যারা এটার সাথে এগ্রি করে যে হাইপোগ্লাইসেমিয়া can't be untreated, should be treated during this stage, বাট ওইটা করে নাই, ডিলে করছে, এটা বেসিক নেগলিজেন্স করছে। রাহাত আমিন চৌধুরী, হ্যাঁ, ওনার আন্ডারে। তো পরে যেটা হয়েছে যে সাকশনের ব্যাপারে, যেটা এইটা নিয়েও ওই সেম ইয়ের কাছ থেকে ইউনাইটেড স্টেটের সেম আরেকটা আর্টিকেল আমি কালেক্ট করি। এগুলো বইয়েই আছে, কিন্তু এগুলো হচ্ছে পপুলার আর্টিকেলস যেগুলো সবাই ফলো করে। তো এখানেই লিখে দিছে যে একটা পেশেন্টকে যদি আপনি সাকশন দেন, এই পেশেন্টের ইন্ডিকেশন দেওয়া আছে কোন কোন পেশেন্টকে আমরা অক্সিজেন স্যাচুরেশন চেক করে আমরা দিব আর দিব না। এখানে ওরা ডিরেক্টলি লিখছে ইন্ডিকেশনস ইনক্লুড আর্টিফিশিয়াল এয়ারওয়েজ, নিউরোমাস্কুলার ডিসঅর্ডার। 3বার বলছে অল্টার্ড কনসাসনেস। আমার বাবার যখন কাশি হয় ওনার কনসাসনেস লেভেল অল্টার্ড, ওনার অলরেডি নিউরোলজিক্যাল একটা ড্যামেজ আছে। Excessive secretion and aspiration risks. This procedure requires specialized equipment including suction catheters, oxygen delivery system and monitoring devices. যেগুলো কিছুই ওরা ফলো করে নাই। তো না না, এটা ক্যাথেটারটা না, এটা হচ্ছে আপনার সাকশনের ক্যাথেটার, পাইপ যেটা ওইটা। তো হ্যাঁ হ্যাঁ, না আমি বুঝতেছি। আমাদের প্রশ্ন হ্যাঁ হ্যাঁ, আমরাও টুকটাক যেটুকু বুঝি, ঠিকই আছে আপনার কথা। মূল কথা নর্থ ইস্টের ওখানে পুরা টাইমটাই উনি রাহাত আমিন সাহেবের আন্ডারে, নর্থ ইস্টে না, আল-হারামাইন পুরা উনি একদিনই ভর্তি ছিল। 13 তারিখ ভর্তি হয়, 12 তারিখ ভর্তি হয় রাহাত আমিন চৌধুরী স্যারের আন্ডারে। পরদিন সকালে উনি রাউন্ডে 4:30টার দিকে উনি মারা যান। শুধু একদিনেই এই অবস্থা হয়ে যায়। হ্যাঁ, এখন লাস্টে আমি যেটা বলতে চাইতেছি, হ্যাঁ হ্যাঁ প্লিজ, হ্যাঁ আমি প্রথমে বুধবার ওদের হসপিটালে যাই, হ্যাঁ 2 দিন আগে বুধবার। তো বুধবারে যাওয়ার পরে ওইখানে মেডিসিন কোঅর্ডিনেটর যে ছিল আর অ্যাটেন্ডেন্ট ডক্টর, মানে ফার্স্টে আমার বাবারে যে রিসিভ করছিল ওনার কাছ থেকে হিস্ট্রি নেই। তো
তো মেডিকেল কোঅর্ডিনেটরকে আমি বলি যে আপনার যেদিন মারা যান ওনার ওই অ্যাটেন্ডেন্ট ডক্টর নার্স এরা এরকম এরকম করছে, আমি ওদের সাথে কথা বলবো, আমি একটা ডেথ রিভিউ চাই, কারণ আমাদের হসপিটালে এরকম করে, আমি একটা ডেথ রিভিউ চাই। এটা বলার পরে উনি বলছে ওরা তো আজকে নাই, আপনি কালকে 11টায় আসেন। আমি 11টায় যাই, যাওয়ার পরে তখন আরও 2-3টা মেয়ে ছিল মেডিকেল অফিসার আমার লেভেলে হবে, ওরা আমাকে বলে যে ওরা জানে ওই ছেলেটা তখন আসে নাই, নার্সটাও আসে নাই। তো ওরা আমাকে এতটুকু বলে যে ওরা ফার্স্টে এইগুলোই এক্সপ্লেন করে। যখন আমি ওদেরকে জিজ্ঞেস করি আমার বাবার ডেথের দিন আরবিএস কত ছিল, ওরা বলে নর্মালি ছিল, কমও ছিল না বেশিও ছিল না। হ্যাঁ, এরপরে আমি ওদের অথরিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইস্তিয়াক আমিন চৌধুরীর সাথে কথা বলি আল হারামাইনের। তো উনি ফাইল দেখে লাস্টের দিকে ওনার রং বলেন যে অ্যাকসেপ্ট করেন এটা রং হয়েছে, উনি তদন্ত করবেন। এবং আমি তখন বলি আমি ফাইলের কপিটা চাইতেছি, তখন উনি বলে যে ফাইলের কপি দেয়া যাবে, আগে আপনি গিয়ে একটু নিচে অ্যাপ্লিকেশন করেন। আমি নিচে নেমে আসি, আইসা আমরা প্রপার ওয়েতে ওই অ্যাপ্লিকেশন ফর্ম ওদেরকে জমা দিয়ে আসি। হ্যাঁ না, এটা বৃহস্পতিবারে পরের দিন। তো দেওয়ার পরে ওরা বলছে আচ্ছা আমরা আপনাদের ফোন দিব। 2 দিন চলে গেছে, আজকে ওরা ফোন দেয় না। আজকে আমরা ফাইলের কপি নিতে আসছি। ফাইলের কপিতে ফার্স্টে যে কাস্টমার কেয়ার লোকরা ছিল তো ওদেরকে বলছে আমাদের ফাইলের কপি দেন। তো উপরে গেছে, গিয়ে নিচে এসে বলছে যে আপনাদেরকে ডিরেক্টর সাহেব কনফারেন্স রুমে ডাকতেছে, ওইখানে দিবে আর ওইখানে একটু আপনাদের সাথে কথা বলবে। তো আমার সেখানে কথা বলার কিছু নাই, আপনারা যা সিস্টেম বলছেন আমি ফলো করছি, আমার ফাইলের কপি দেন, এটা আমার লিগ্যাল রাইট, এটা হচ্ছে রাইট অফ কিন। আমি আমার বাবার মেয়ে, আমি এটা দেখবো ওনারা কি দিছে না দিছে, আমি অলরেডি দেখছি, আই জাস্ট নিড এ কপি। তো ওরা বলে যে না আপনাদের ওইখানে যাওয়া লাগবে, এটা পরের কাহিনী আমার ভিডিওতেই আছে। হ্যাঁ, তো পরে ওনারা ডিরেক্টররা নিচেই নেমে আসে, ওরা তো দিতে না করে কাস্টমার কেয়ারের লোকরা, পরে ওরা নেমে আসে, নেমে আসা বলে যে একটা সিস্টেম আছে, নিয়ম আছে, এটা মেয়ে। আমি তো আপনাদের সিস্টেম বলেন তাইলে, আমি তো অলরেডি ফলো করছি, তারপরে আপনারা দিতেছেন না কেন? তো বলতেছে যে না এরকম কথা বলার পরে এটা পুরোটা আছে কনভারসেশন, বাট এট দ্য এন্ড আমি ওনাকে বলছি দিবেন কি দিবেন না। তো বলছে দিব, কিন্তু এরকম না, আমরা বিএমডিসির তো আপনি যান, বিএমডিসিতে বলেন পরে আমরা দেখবো, এরকম ওরা বলছে। এক কথা আর কি আমার কাছে ডিরেক্টলি আমার ফাইল দেয় না, এই এতটুকু বলে আজকেই এটা হয়েছে। আমরা 1-1:30টার দিকে যাই, ওইগুলো কইরা পরে আমরা এখানে আসি। তো ওরা আমাদের ফাইল হচ্ছে উনি যে অ্যাডমিশন তাইকা আপনি যখন ডিসচার্জ যখন হয়েছে ওই সময় আপনার ফাইলটা দেয় নাই কিনা শুনেন, ডিসচার্জ যখন দিয়েছে শুধু এই ডিসচার্জ সার্টিফিকেট আর ওনার যে ইনভেস্টিগেশন রিপোর্ট, এই রিপোর্টগুলা দিয়ে দিচ্ছে, কিন্তু ওরা কি চিকিৎসা দিচ্ছে, কোন ওষুধ দিচ্ছে, কিছুই দেয় নাই। আচ্ছা এগুলো দেয় নাই, আমি বলছি এরপরেও দেয় নাই। আমি দেখছি ওইগুলা কি দেওয়া হয়েছে না হয়েছে ফাইলে, আমি দেখছি। তো এরপরে যেটা এখানে দেখেন আপনারা এটা দেখতে পারবেন, হাইপোগ্লাইসেমিয়া যে ওনার হয়েছে এরকম একটা স্টেট ডায়াগনোসিসে লিখেই নাই, মানে ওরা জানতোই না, হয়তো জানতো লুকানোর চেষ্টা করছে পরে আর কি। তো আরবিএস চার্টটা ওই যে মেয়ের যখন ফাইলটা নিয়ে আসে, আমি টান দিয়ে ফাইলটা নিয়ে এসে আরবিএস চার্টের ছবিটা তুলে ফেলি ডায়াবেটিস মনিটরিংয়ে। ওই কারণে আমি বলতে পারি যে ওই ওনার সাথে কি হয়েছে না হয়েছে, কারণ মেইন কপি তো আমি পাই নাই। এখন আমার আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, এখন আমি ফার্স্ট অফ অল এটা চাইতেছি যে বিএমডিসি এটা তদন্ত করুন, হসপিটাল কমিটি যারা মেনেছে। হ্যাঁ, আমি অলরেডি ইমেল করছি, কিন্তু আমি ওই যে শুক্র শনি বন্ধ ছিল এজন্য রিটার্ন কপি দিতে পারিনি, আমি দিব। আমি ওদের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে, ওরা সিরিয়াস হোক, এরা জানো, কারণ আমার কাছে সব ধরনের ডকুমেন্টস আছে টু প্রুফ এটা রং হয়েছে, নেগলিজেন্স হয়েছে। যাই হোক, এটা আমি চাই, আমি লিগ্যাল অ্যাকশনে যাব, আইনগতভাবে মামলা করব, যেরকম যেটা হয়। এখানে আমার অ্যাডভোকেট মাজেদ আহমেদ আছেন, ওনার সাথে কথা বলে আমরা ফার্দার প্রসিডিউরে যাব। কিন্তু এই যে মিস্টেক হয়েছে, আমি এটার জন্য আমার বাবা চলে গেছে, সব কথার উপর আমার বাবা চলে গেছে। আমরা তো ওনারে পাবো না, বলছে তুই আয় কথা বলবো, বাট আমি যখন আসছি আমার বাবার 69, ওনার ওই যে স্ট্রোকটা হয়েছিল না, কোনো সাইড উইক হয় নাই, কোনো সাইড প্যারালাইসিস হয় নাই, শুধু মাথা ঘুরতো। স্ট্রোক কত এটা ধরা পড়ে নাই, কারণ ওনার যে মাথা ঘুরতো এই কারণে আমরা ভর্তি করাইছি, 4 দিনের মধ্যেই ধরা পড়ছে পন্টাইন ইনফ্রাক্ট।
স্যারকে আপনারা উনি ডিসচার্জ মাউন্টেড রয়ে থেকে হ্যাঁ হ্যাঁ, কত তারিখে? এইটা হচ্ছে 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ। আপনারা 10 তারিখে দিচ্ছে ডিসচার্জ, আর আপনারা 12 তারিখে 12 তারিখে আল হারামাইনে এডমিশন করে। এটা 10 তারিখে যখন মতিউর রহমান স্যার তো সিলেটের লিজে উনার পরে তো আর কেউ না, তাইলে উনার অ্যাডভাইস কি ছিল? শোনেন, উনি 2 দিনের মাথায় বলছে এই রোগী ভালো আছে, বাসায় চলে যান, ডিসচার্জ দিয়ে দিব আমরা। ওনার একটা আছে আপনাদের কাছে? মানে এই কমেন্ট তো উনি আমাদের কাছে বলছেন, এটা তো লিখিত। ডিসচার্জের সময় সমাজের আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি বলতেছি। তো 6 দিনের মাথায় আমার বাবা ওনার সাথে একটু ঝগড়া করে। আমার বাবা ওনারে বলে যে আমি আসছি, আমার বারটাইগো কমতেছে না, যেটা 1-1.5 মাস সময় লাগে, কিন্তু উনি বুঝে না। উনি বলতেছে যে আপনি এটা কারেক্ট করেন, আপনার এতদিন ধরে আপনি দেখতেছেন, একটু কিছু করেন। তখন স্যার বলে ঠিক আছে, আপনি স্যাটিসফাইড না হলে আমি আপনাকে ঢাকার নিউরো মেডিসিনের আন্ডারে দিয়ে দিব, নিউরো মানসিক বিভাগের আন্ডারে, ওইখানে আপনি